আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সকলকে নিয়ে জাপানের একটি সুন্দর রাস্তায় হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলবো। আমি এখন আমার বাসা থেকে স্টেশনের দিকে যাচ্ছি। আমার স্টেশনের নাম হচ্ছে কুমোরো স্টেশন। এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা, প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটে যাওয়া লাগে। যেহেতু আমার গাড়ি নেই এবং এখন পর্যন্ত আমি সাইকেলও ক্রয় করিনি, সেই ক্ষেত্রে হেঁটে যাওয়া একমাত্র পথ। তবে জাপানের রাস্তার একটা বিশেষত্ব হচ্ছে, আপনি হাঁটলেও জাপানের রাস্তাঘাটের সৌন্দর্য দেখতে দেখতে আপনার রাস্তার সময় যে কখন পার হয়ে যাবে তা আসলে আপনি বুঝতে পারবেন না। আমি আপনাদের একটা দৃশ্য দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কি সুন্দর বড় বড় কমলা ঝুলে আছে। কেউ ধরছে না, কেউ খাচ্ছে না, কি সুন্দর। এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং হচ্ছে জাপানের রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এই গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো ডালাগুলো কিছুদিন আগে কাটা হয়েছে, এগুলোর হয়তো বা কিছুদিন পর কেটে দেওয়া হবে। কারণ আপনারা জানেন কিছুদিন পর শীতের সময় আসতেছে এবং শীতের সময় পাতাগুলো ঝরে যায় এবং নতুন পাতা হয়। সেক্ষেত্রে তারা রাস্তাঘাট যেন পরিষ্কার থাকে সেই জন্য তারা গাছের ডালাগুলো পাতাগুলো আগে থেকে কেটে রাখে আর কি। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ছোটখাটো গার্ডেনের মতো করেছে, খুব সুন্দর। বিভিন্ন ধরনের ফল গাছ এখানে, ফলের নাম কি আমি তা জানি না আসলে, কিন্তু কি সুন্দরভাবে ধরে আছে। কেউ খাচ্ছে না, কেউ নষ্ট করছে না। প্রত্যেকটা বাসার পাশে দেখা যাচ্ছে ছোটখাটো করে একটি গার্ডেন করা, এবং এটা আসলে জাপানের সৌন্দর্যকে আরো বেশি ফুটে তোলে। এই পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ময়লাও কিন্তু চোখে পড়েনি। ময়লা বলতে এখানে চিপসের প্যাকেট, বোতল, ক্যান, এমন ধরনের কোনো ময়লা আবর্জনা আপনি রাস্তায় পাবেন না। আর রাস্তাগুলো একদমই ঝকঝকে। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক সচেতন। জাপানে সবাই কিন্তু ফুটপাত দিয়ে সাইকেল চালায়। রাস্তা দিয়ে গাড়ি যাবে, সাইকেল এবং মানুষের হাঁটার জন্য হচ্ছে ফুটপাত। এখানে ফুটপাতে আপনি কোনো প্রকার হকার পাবেন না, যেমনটা আমাদের দেশে হাঁটার রাস্তাকে দখল করে দোকানপাট বসানো হয়, কিন্তু এখানে সেটা আপনি পাবেন না। এখানে প্রত্যেকটা মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনাকে আমি একটা জিনিস দেখাই এখন সবাইকে। গাড়িটা ওয়েট করতেছে, গাড়ির কিন্তু তেমন কোনো একটা চাপ নেই, কিন্তু যতক্ষণ গ্রিন সিগন্যাল না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ওয়েট করবে। আমি ড্রাইভারকে
সিগন্যাল দিলাম যে উনি যেন চলে যায়। আসলে গাড়িটা থেমেছিল আমাকে যাওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু তাকে আমি মাথা নত করে বুঝাইলাম যে আপনি চলে যান প্রথমে। এই গাড়িটিও দেখুন আমার জন্য কিন্তু স্লো হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমি তাকে এখন সিগন্যাল দিব যে আপনি চলে যান। এখন রেড সিগন্যাল আছে, দেখতে পাচ্ছেন, আমি তাকে সিগন্যাল দেওয়াতে চলে যাচ্ছে। তো একটা জিনিস খেয়াল করুন, রেড সিগন্যাল দেয়া আছে, এখানে কোনো গাড়ি নাই, এখানে সম্পূর্ণ খালি, কিন্তু আমি কিন্তু রাস্তা পার হচ্ছি না। সুযোগ থাকলেই আপনি পার হতে পারবেন না, এটা জাপানের নিয়মের বিরোধী। আপনাকে জাপানে থাকতে হলে জাপানের সকল ধরনের নিয়ম কানুন আপনাকে ফলো করে চলতে হবে, তাহলে কেবল এখানে আপনি ভালোভাবে থাকতে পারবেন। এখানে সিগন্যাল গ্রিন হওয়াতে কিন্তু আমি রাস্তাটা পার হয়েছি। সো জাপানে আসলে প্রত্যেকটা মানুষ আত্মকেন্দ্রিক, প্রত্যেকটি লোক চেষ্টা করে যেন নিজের দ্বারা অন্য কেউ যেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয়। তারা চেষ্টা করে এমন কোনো কাজ না করার জন্য, বা আপনি এমন কোনো কাজ করতে পারবেন না বা করা উচিত হবে না যার দ্বারা তাদের কোনো কাজে আপনার দ্বারা তারা বিরক্ত বোধ করে। মোটামুটি প্রত্যেকটা এলাকাতেই এরকম ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য কিছু পার্ক, এর ছোটখাটো একটা পার্কের মতো প্রায় প্রত্যেক জায়গায় দেখা যায়, যেন বাচ্চারা তাদের বিনোদন করতে পারে। পূর্বেই ছোট্ট একটি ভিডিওতে জাপানের ট্রেনের অ্যাকুরেসি কতটুকু তা বোঝানোর চেষ্টা করেছিলাম। আসলে জাপান আসার পূর্বে অনেকের ভিডিও দেখেছি, অনেকের বিভিন্ন ধরনের মতামত শুনেছি, কিন্তু আসলে সবকিছু স্বচক্ষে না দেখলে আসলে বিশ্বাস হয় না। তো জাপানের অবস্থাটা আসলেই এরকম, তারা সময়ের প্রতি যথেষ্ট সচেতন এবং তারা সময়ের মূল্য দিতে জানে। জাপানের রাস্তাঘাট থেকে শুরু করে তাদের পরিবেশগুলোকে তারা এমনভাবে মেনটেন করে রেখেছে যে আসলেই দেখলে আপনার খুব ভালো লাগবে। একটা মজার কথা বলি আপনাদের সাথে, যেহেতু আমি জাপানে নতুন, ট্রেনের একটা মজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাব, তো মাঝে ট্রেন চেঞ্জ করতে হবে আর কি। তো ট্রেন চেঞ্জের ব্যাপারটা আসলে যারা বাংলাদেশে আছেন তাদেরকে বোঝার জন্য বলতেছি। ধরেন আপনি ঢাকা থেকে সিলেট যাবেন, এখন ঢাকা থেকে যখন সিলেট আপনি যাবেন, ধরেন মাঝে আরেকটি স্টেশন আছে, ওই স্টেশনে আপনাদের ট্রেনটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের দেশের ট্রেডিশনটা হচ্ছে এরকম, একটা ট্রেন থেকে আরেকটা ট্রেন ছেড়ে যাওয়ার আগে কিন্তু প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা একটা সময় থাকে, যে আপনি এক ট্রেন থেকে, ধরেন আপনি কক্সবাজার থেকে সিলেট যাবেন, আপনি সর্বপ্রথম কক্সবাজার থেকে ঢাকায় আসবেন, ঢাকায় নেমে গেলেন, ঢাকায় নেমে যাওয়ার পরে কিন্তু সিলেটে যাওয়ার ট্রেনের জন্য আপনার অনেকক্ষণ ওয়েট করতে হয়। কিন্তু জাপানের সিস্টেমটা এরকম, একটা ট্রেন প্ল্যাটফর্মে ওয়েট করতেছে আপনার ট্রেনের জন্য, আপনি ট্রেন থেকে নামার পর সর্বোচ্চ আপনি 2 মিনিট সময় পাবেন। এর মধ্যে জাস্ট সবাই এক ট্রেন থেকে আরেক ট্রেনে চলে যায়। তো এত অল্প সময়ের মধ্যে নতুন জায়গা, ভাষা বোঝা একটু মুশকিল। আপনারা জানেন নতুন আসলে জাপানের ভাষাগুলো একটু কষ্ট হয় বোঝার জন্য। তো পরবর্তীতে আমি দ্রুত যে ট্রেনের যে ড্রাইভার আছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আমার লোকেশনের কথা, যে এই ট্রেনটা কি ওখানে যাবে। তো সে খুব বিনয়ের সহিত, অ্যাজ ইউজুয়াল জাপানিরা যেভাবে বিনয়ের সহিত কথা বলে থাকে, তো
তখন সে যখন এই কথাটা বললো যে হ্যাঁ এটা আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি এটি। তো মজার বিষয়টা এখানে না, মজার বিষয় হচ্ছে যখন আমি ট্রেন থেকে নামার পালা, সেই ড্রাইভার আমাকে খুঁজতেছে যে আমি নেমেছি কিনা। কি উইয়ার্ড একটা বিষয়, ট্রেনের মাস্টার আমাকে ট্রেন থামানোর পর খুঁজতেছে যে আমি ট্রেন থেকে নামছি কিনা। আমি তো আজব। পরে আমি তাকে মাথা নিচু করে তাকে বুঝালাম থ্যাংক ইউ, আরিগাতো গোজাইমাস, এবং সে তারপরে গিয়ে ট্রেন স্টার্ট করলো। বাই দ্য ওয়ে এখানে বলে রাখি যে আমার যে বগিটা ছিল সেটা ট্রেন স্টেশনের যেখানে একবারে প্রথম যে বগিটা থাকে, সে প্রথম বগিতে ড্রাইভারের পেছনেই যে বগিটা থাকে সেটার মধ্যে আমি বসেছিলাম। তো সে তার ড্রাইভিং সিট থেকে বের হয়ে খেয়াল দেখলো আর কি আমি বের হয়েছি কিনা। সো তাদের সত্যি কথা বলতে তাদের বিনয়ী ব্যবহার এবং অন্যকে সাহায্য করার যে একটা মানসিকতা, সে আসলেই আপনাকে মুগ্ধ করবে। আমি বলবো না সবাই এরকম, কিন্তু আমাদের দেশের রেসপেক্টে চিন্তা করলে তো আসলে অনেক 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 বেটার। এটা আপনি কল্পনা করতে পারবেন না। যাই হোক, আমি স্টেশনের কাছাকাছি চলে আসছি। এখন স্টেশনের লিফট দিয়ে আমি উপরে উঠবো। এখানে সিঁড়ি দিয়ে ওঠার অপশনও আছে, অসুস্থ মুরব্বীদের ওঠার জন্য এখানে লিফটও আছে। এটা কিন্তু জাস্ট একতলা উপরে। সো যেহেতু একতলা উপরে, তারপরে কিন্তু তারা লিফটের অপশন রেখেছে যেন অসুস্থ মানুষ তারা খুব সহজে যাতায়াত করতে পারে। যদিও আমি চাইলে হেঁটে উঠতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি লিফট দিয়ে উঠলাম। লিফট থেকে বের হওয়ার পরে ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, নিচ দিয়ে রাস্তা। এটা একটা ওভারপাস বলতে পারেন। তো এখানে যারা আছে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে তারা ট্রেন স্টেশনের ইন্সপেকশন করছে, তাই মনে হচ্ছে দেখে আর কি। আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ট্রেন স্টেশনের ট্রেন। সো আমার মনে হয় তারা ট্রেন স্টেশন ইন্সপেকশন করছে আর কি। তো যাই হোক, আমি এখন ট্রেন স্টেশনের ভিতরে যাব এবং টিকিট ক্রয় করব। এখানে এন্ট্রান্সের আগে আপনি চাইলে এখান থেকে টিকিট ক্রয় করতে পারেন। এখান থেকে না ক্রয় করলে আপনি সরাসরি টিকিট ম্যানের কাছ থেকেও টিকিট কাটতে পারেন। আমি এখন টিকিট কাটবো। সুইমাসেন ইচিকিপো ওহানো যায়। সে চলে আসতেছে, হয়তো আমাকে টিকিট কাটা দেখাই দিবে এখানে কিভাবে কাটতে হবে। ওহানো যায়। হাই, সে কিন্তু এখান থেকে উঠে এসে আমাকে হেল্প করলো। এখান থেকে কিন্তু পয়সাগুলো চলে আসলো, বাকি টাকা এখান থেকে চলে আসলো। পয়সা, জাপানে পয়সা অনেক পপুলার, এবং আমার টিকিট চলে আসলো। আমি টাকাটা দেখে নিই। আমি 10,000 টাকা দিয়েছি তাকে, বাকি টাকা অটোমেটিক্যালি চলে আসলো। তো এখানে 9,000 টাকার উপরে চলে আসছে। আমার টিকিট ছিল হচ্ছে 770 ইয়েন। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। টিকিটটা এখান দিয়ে দিতে হবে এবং এখান থেকে আবার হাতে করে নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। যেহেতু আমি এখন
যে ট্রেনে যাব সেই ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার 1। সো প্ল্যাটফর্ম নাম্বার 1 হচ্ছে এদিকে। সো এখান দিয়ে আমি প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি। একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করেছেন, আমি তাকে টিকিট চাওয়ার পর কিন্তু সে উঠে এসে আমার টিকিটটি কিভাবে নিতে হবে তা কিন্তু সে আমাকে দেখিয়ে দিল। সো তারা আসলেই অত্যন্ত বিনয়ী। আপনি ভাষা যদি খুব একটা ভালো নাও পারেন, তারা আপনাকে সর্বোচ্চ সহযোগিতাটা করবে। সো আমি স্টেশনে এসে পৌঁছেছি, এখন এখানে ট্রেনের জন্য ওয়েট করব। সো ট্রেন স্টেশনে আসার পরে দেখলাম যে আমাদের ট্রেন শিডিউল হচ্ছে 14:48। তার মানে হচ্ছে 2:48। তো আমি আপনাদের দেখাবো যে ট্রেনটা আসলে অন টাইম আসে কিনা, লেট করে কিনা, সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। সো এটা হচ্ছে ট্রেন স্টেশন। সো দেখি ট্রেন টাইম মতো আসে কিনা। আমার ঘড়িতে এখন 30 বাজে, 15 মিনিট, প্রায় 18 মিনিট পরে হচ্ছে ট্রেনটি আসবে। তো দেখা যাক অন টাইম আসে কিনা। এইমাত্র অ্যানাউন্স হলো যে একটি ট্রেন এখান থেকে পাস করে যাবে। জাপানের দ্রুতগামী একটি ট্রেন মাত্র চলে গেল প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন হচ্ছে 2:48। আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:47। আমাদের ট্রেন হচ্ছে 2:48। তো আমি প্রায় 1 মিনিট আগে ভিডিওটা চালু করেছি যেন আমরা ধরতে পারি যে আসলে টাইম মতো ট্রেনটি এসে পৌঁছায় কিনা। তো চলুন দেখা যাক টাইম মতো ট্রেনটি আসে কিনা। ও মাই গড, আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই অন টাইম। 30 সেকেন্ড আগেই চলে আসছে ট্রেন। 30 সেকেন্ড আগেই কিন্তু ট্রেন চলে আসছে। সো একেবারেই অন টাইম। সো এটা হচ্ছে ট্রেনের ভিতরে ক্যাপ্টেন বসে আছে। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় কিছুটা ভিডিও করার জন্য। They are very much dedicated on their own duty. তো সিগন্যাল দিচ্ছে চলে যাবে এবং ট্রেন স্টার্ট হয়ে গেল। চলুন দেখা যাক কিছুক্ষণ ভিডিও করা যায় কিনা। আপনাদের পূর্বেই বলেছিলাম যে জাপানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে ট্রেন চেঞ্জ করা লাগে। সো আমাদের ট্রেনটা এখন চেঞ্জ করতে হবে। সো আমি ট্রেন থেকে নেমে গেলাম এবং এই প্ল্যাটফর্মে আরেকটি ট্রেন আসবে, সেটা দিয়ে আমরা আমাদের গন্তব্যে যাব। তো আমরা অপেক্ষা করতেছি যে পরবর্তী ট্রেনটা যেন এখানে আসে। আপনারা এই ভিডিওতে একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা মানুষ কিন্তু যে যার মোবাইলে ব্যস্ত। এখানে আসলে লোকেরা অনেকটাই আত্মকেন্দ্রিক, সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ কাউকে ডিস্টার্ব করার মুডে নাই। সো আমি একটু তাকে জিজ্ঞাসা করে আছি যে ওহানোজার ট্রেনটা এখান দিয়ে আসবে কিনা। সুইমাসেন ওহানোজার দেনশা পরে পচি। থ্যাংক ইউ। আমি তাকে জিজ্ঞাসা করে আসলাম যে ওহানোজায় আর যে ট্রেন সেটাই প্ল্যাটফর্ম দিয়ে আসবে কিনা। আমি একটু শিওর হয়ে নিলাম, কারণ এখানে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয় আর কি। সো উনি বলল আমাকে যে এখান দিয়ে আসবে। সো আমরা একটু ওয়েট করি। ইতিমধ্যে আমাদের ট্রেনটি কিন্তু চলে আসছে। আমাদের ট্রেনটি অলমোস্ট চলে আসছে। সো আমরা এখন এই ট্রেনে উঠবো এবং আমাদের গন্তব্যস্থানে যাব।
তো আজকে আসলে আমার জার্নির প্রধান কারণটি কিন্তু আসলে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাব। আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজে আসলে আমি যাচ্ছি এবং ট্রেন চেঞ্জ করে আর কি ট্রেনে উঠে গেলাম এবং একটি আসনে বসে পড়লাম। আমি পূর্বে বলেছি যে জাপানে কিন্তু এক ট্রেন থেকে আরেক ট্রেন বদল করা লাগে। দেখুন এখন আমাদের ট্রেনটি কিন্তু এই ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো এই ট্রেনের যাত্রীরা আমাদের ট্রেনে উঠে যাবে। দেখুন এখন কিন্তু যে যার মতো ট্রেনে আসতেছে এবং উঠার পরে কিন্তু এই ট্রেনটি ছেড়ে দিবে। তো এটা হচ্ছে জাপানের পলিসি, এক ট্রেন আরেক ট্রেনের জন্য ওয়েট করে এবং টাইম মতো সকল শিডিউল মেনটেন করে আসলে তারা ট্রেন পরিচালনা করে। আলহামদুলিল্লাহ গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এখন টিকিট পাঞ্চ করে আমরা বের হয়ে যাব। গন্তব্যস্থানে পৌঁছে গেছি। সাধারণত টোকিওর ভেতরে যেই সকল ট্রেন লাইনগুলি আছে সেগুলো কিন্তু সাধারণত প্রায় মাটির নিচ দিয়ে চলাচল করে। সো এটা প্রায় আমি যে স্টেশন থেকে এখন উঠতেছি এটা প্রায় 4 থেকে 5 তলা নিচে হবে। তার মানে 40 থেকে 50 ফুট মাটির নিচে ট্রেন স্টেশনটি অবস্থিত। তো শহরের ভেতর দিয়ে দ্রুত চলাচলের জন্য আসলে সাবওয়েগুলি আমরা যখন ঢুকেছিলাম তখন প্রায় আলো থাকলেও এখন সন্ধ্যা হয়ে আসছে। তবে আমার কাছে দিনের টোকিও শহর থেকে রাতের টোকিও শহরটিকে অনেক বেশি সুন্দর লাগে। জাস্ট লুক এট ইট। সবাই যে যার মতো চলাচলে ব্যস্ত। এখানে সবুজ সিগন্যাল। আমি এখন যাবো, গাড়িটা কিন্তু থেমে গেল এবং আমাকে যাওয়ার জন্য সুযোগ করে গেল। ফ্যামিলি মার্ট। আসলে এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা টোকিওর মধ্যে। এখানে বিভিন্ন ধরনের টুরিস্টরা কিন্তু এখানে প্রচুর পাবেন আপনি। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। রাস্তাগুলো খুব সুন্দর ডেকোরেটেড করা। তবে এই লাইটিংগুলো করার পিছনে কিছু স্পেশাল রিজন রয়েছে। কারণ ডিসেম্বর মাস আপনারা জানেন বড়দিন, এবং এখানে বড়দিন উদযাপনের জন্য বিভিন্ন ধরনের সাজসজ্জা তারা করে থাকে। চমৎকার সুসজ্জিত। এই জায়গাটি অনেক ব্যস্ত থাকায় যদি আপনি অফিস ছুটির সময় এখানে আসেন তাহলে অনেক ক্রাউড দেখতে পাবেন। অনেক বড় বড় ধরনের শপিং মল, ফুড কোর্ট, অনেক কিছু এখানে আপনি পাবেন।
জাপানে কি ধরনের ট্যুরিস্ট এখানে আসে সেগুলো যদি দেখতে চান তাহলে এই জায়গাটিতে আপনাদের আসতে হবে। আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাতে দাঁড়ালে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আমি জাস্ট আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি, একটু দেখুন। অত্যন্ত জমজমাট, সুসজ্জিত এবং সুউচ্চ দালান বিশিষ্ট। বিল্ডিংগুলোকে একটু দেখেন, খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড। আপনি মার্কেটটার একটা সুন্দর আউটলুক দেখাচ্ছে এখানে। সুন্দর সুসজ্জিত করে রাখা হয়েছে তাদের শপিং মলের আউটলেটের জায়গাটি। খুব চমৎকার একটি ভিউ এখানে। অনেক বড় একটি শপিং মল। খুব চমৎকার একটি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আসলে আপনি এখানে আসলে জাপানের সৌন্দর্যটাকে আর কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। এটা রোলেক্সের টাওয়ার। চমৎকারভাবে ডেকোরেটেড করা তাদের স্থাপনাগুলো, এবং বাইরের আউটলুকগুলি তারা লাইটিং করে খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখে। তো আসলে আমার গন্তব্যস্থলের দিকে আমি এখন যাব। যেহেতু গ্রিন সিগন্যাল পড়েছে, তো আমি রাস্তাটা পার হয়ে যাচ্ছি। তো এখান থেকে একটা ভিউ আপনাদের দেখাচ্ছি। এই পাশটা দেখুন এবং এই পাশটা দেখুন, চমৎকার। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি জায়গা। আসলে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস হওয়ার মতো নয়। আসলে সব দিকে চাকচিক্য, এবং এটা সম্ভবত কোনো জুয়েলারির দোকান। একটু জাস্ট দেখুন কি পরিমাণ ডেকোরেট করা হয়েছে এখানে। সো হ্যাঁ, এটা মনে হয় সম্ভবত কোনো একটি অর্নামেন্টের বা ডায়মন্ড টাইপের কিছু বিক্রি করে এখানে। আমি সঠিক আসলে জানি না, কিন্তু টোটালি গর্জিয়াস। এটা একটা বড় সুপার মার্কেট। এখানে ড্রেসগুলো শো করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের ড্রেস এখানে শো করা আছে। এখানে আমার কলিগের সাথে দেখা হয়ে গেল। নতুন স্থান, নতুন কর্মস্থলে, নতুন সহযোগীদের সাথে কিছুটা সময় কাটানোর পর আবার ছুটে চললাম। আমি আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি, হয়তো আর 2-4 মিনিট লাগবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা এনজয় করেছেন। ইনশাল্লাহ আশা করি অন্য কোনো জায়গায়
অন্য কোনো টপিকসের উপরে আলোচনা করব। আপনাদের যদি জাপান নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অথবা কোনো কিছু জানার আগ্রহ থাকে আপনারা আমাকে বলবেন, চেষ্টা করব তার উপরে আমার যতটুকু অভিজ্ঞতা হয় তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু সহযোগিতা করতে পারি। তাছাড়া জাপানের বিভিন্ন সৌন্দর্যের বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আজ আর ভিডিও দীর্ঘায়িত করছি না, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সকলকে।